হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। তো আজকে মারা বাড়িতে নেই, মার পাপা গেছে চেক আপের জন্য, কলকাতা গেছে, এখানেও নেই। কারণ পাপার পায়ে যেহেতু অপারেশন হয়েছে, প্রত্যেক মাসে একবার করে চেক আপে যেতে হয়, তো আজকে ডেটটা করেছে। আর এদিকে আমার ভাইও অসুস্থ, তো সেই জন্য মা বললো বেশি কিছু তরকারি করার দরকার নেই, কচু রান্না করতে আর ডিম ভাজা করতে, আলু সানা করতে। আর ভাইয়ের জন্য এই যে পেঁপে তো পাতলাভাবে ঝোল করতে বলেছে। তো আমি ভেবেছি যে কালো জিরে ফোড়ন দিয়ে যেভাবে রান্না করে আর কি, তো সেভাবে রান্না করব। তো এই যে ডুমো ডুমোভাবে আমি পেঁপেগুলোকে কেটে নিয়েছি, এদিকে আমার আলুটাও কাটা হয়ে গেছে, এইদিকে আমি পেঁয়াজটাও কেটে নিয়েছি। তো আলুটা আমি ভাতেই দিয়ে দেবো, তো সেদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রাভাবে আমাকে সেদ্ধ করতে হবে না। তো দুটো কড়াই এই যে চাপিয়ে দিয়েছি, তো দুটোতেই তেল দিয়ে দিয়েছি, কারণ আমাকে বেশি কিছু পরিশ্রম করতে হবে না। দুটো তরকারিতেই আমাকে ফার্স্টে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে, তারপর বাকি যে তরকারির প্রসেস সেটা করতে হবে। তো দুটোতেই দিয়েছি। তো পেঁপেতে একটু অল্প তেল দিতে হবে, কারণ আগেই বললাম ভাইয়ের পেটে ইনফেকশন হয়েছে, মানে লিভার ইনফেকশন প্লাস স্টমাক ইনফেকশন হয়েছে। তো সেই জন্য বলেছি তেল মশলা একটু কম খেতে, তো ভাইয়ের জন্যই আর কি ওটা বানাচ্ছি। আর এই যে যেটাই আমি কচু রান্না করব, সেটা একটু বেশি করে তেল দিচ্ছি। তো দাদিমা বলল তেল বেশি না দিলে নাকি খেতে ভালো লাগে না। তো আমি যখনই রান্না করি আমার ভাগ্যে কচু রান্নাটাই পড়ে। তো এর আগেও একদিন রান্না করেছিলাম, মারা ছিল না, তখনও কচু রান্না করতে হয়েছিল। তো এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম কালো জিরে। তো কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করব, কারণ নাহলে বাবা রে এক্ষুনি আমার মানে সব পুড়ে যেত আর কি, কোনো রকম বেঁচে গেছি। তো এবার এই যে পেঁপেগুলো দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, কারণ কোনো রকম এক্সট্রা মশলা যাবে না। এবার শুধু একটু হলুদ দেবো, লবণ দেবো, তাহলেই হয়ে যাবে। তো এভাবে আমাকে এটাকে বেশ অনেকক্ষণ কষাতে হবে, না কষালে টেস্ট আসবে না। এমনিতেই কোনো রকম মশলা নেই, তাতে যদি ভালোভাবে না কষায় তাহলে সেই স্বাদটাই আসবে না। তো মা বললো ভালোভাবে কষিয়ে একটু জল দিয়ে হাফ সেদ্ধ হয়ে যাবে, তারপর পুরো জলটা দিয়ে যেরকম ঝোল রাখবো সেরকম দিয়ে মা বলেছে ঢাকা দিয়ে দিতে, অটোমেটিক যখন ঝোলটা কমে আসবে লবণটা চেক করে নামিয়ে নিতে। তো এই যে মাঝে যে কড়াইটা আমার রাখা আছে ওটাতে আমি কচুটা ঢেলে দিয়েছি, একটু ভালোভাবে নেড়েও দিয়েছি। তো ওতেও বেশি কোনো মশলা যায় না। তো হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, জিরে দিয়েছি হালকা করে, কারণ বেশি জিরে দিলে জিরে জিরে একটা সেন্ট থাকে, তো খেতে ভালো লাগে না। তো আমি ভাবলাম পেঁপেটাই ওপর দিয়ে একটু জিরে দিয়ে দিই, তো টেস্টটাও সুন্দর আসবে। তো খুব বেশি দিইনি, অল্প দিয়েছি শুধু সেন্টটার জন্য, নাহলে একদমই খাওয়া যাবে না। টেস্ট করে দেখলাম কিছুই ভালো লাগছে না, যতই কালো জিরের আমি ফোড়ন দিই তবুও কোনো রকম টেস্ট পাইনি। তো এই দিকে দেখছি যে কচুতে জল কমে আসছে, তো আরও একটু জল দিয়ে দিলাম, না হলে আবার লেগে গেলে একটু সমস্যাই হয়ে যাবে। এমনিতেই নিচের দিকে একটু একটু লেগে যাচ্ছে, আমার তো ভয় লাগছে যে আদৌ রান্নাটা ভালোভাবে হবে কি হবে না, কারণ এরকম বাজে এক্সপিরিয়েন্স আমার কোনো দিন হয়নি। তো যতই চেষ্টা করছি কোনো রকমভাবে আর কি আমি ম্যানেজ করতে পারছি না। তো ভাবলাম জলটা দিয়েই ফেলি, আর কষাবো না, যদি হিতের বিপরীত হয়ে যায়। তো জল দিয়ে দিয়েছি। আমি সেই সকাল থেকে চাটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি যে এই রান্নাটা কমপ্লিট হবে তারপরে খেয়ে নেবো, ওই রান্নাটা কমপ্লিট হবে তবে খেয়ে নেবো, কিন্তু কোনো সময়ই আমার খাওয়া হচ্ছে না। কারণ একবার জয়াকে খাওয়াতে হচ্ছে, একবার দাদিমাকে খাবার দিতে হচ্ছে, আবার রান্নাটাও চাপাতে হলো। তো এবার ভাবলাম যে সবজিটা কেটে করে নেবো, তো তখন মনে হলো না না রান্নাটা করে নিই, না হলে আবার দেরি হয়ে যাবে। তো এবার চাটা আগে খেয়ে ফেলি। তো এই যে আমি চলে এসেছি, তো কাপটা নিয়ে যাব, কারণ আমি চাটাকে গরম করে নিলাম, একদমই ঠান্ডা হয়ে গেছিলো। তো আমরা না চায়ে চিনি দিই না, তো চাটাকে আগে বানিয়ে ফেলি, তারপরে শেষে যখন যে যেরকম চিনি খেতে পছন্দ করে সেরকম মিক্স করে খায়। এদিকে আমার চাটা দেখে জয়া চলে এসেছে, তো বারবার বলছে ও মা চা। তো ওকে আমি চাটা দেবো না, কারণ ও ভাত খাবে না। তো এদিকে দেখো কথা বলতে বলতে ভাতটাও হয়ে গেছে। তো এখন আমি চাটা খেতে পারিনি, জাস্ট ঢেকে রেখে দিয়েছে ওখানে। তো এখানে জয়া চলে এলো আমার কাছে, কান্না করছিল যে মা বাইরে চল বাইরে চল। তো এখনও সেরকম জ্ঞান বুদ্ধি হয়নি, তো যখন যেরকম কথা বলতে ইচ্ছা করে সেরকমই কথা বলে। তো ওকে বলছিলাম যে ওই যে বাবু বাইরে পাখি আছে। তো এখানে আমি ভয়েসটা দিলেই দিতে পারতাম, কিন্তু দেওয়া গেল না, কারণ প্রচুর আজে বাজে নয়েজ আসছে আর চিৎকার চেঁচামেচি হচ্ছে। আর পাশের বাড়ি একটা কাঠের কাজ হচ্ছে, তো ওই মেশিনেরও খুব বাজে বাজে আওয়াজ আসছে, সেই জন্য আরও দিতে পারলাম না। তো এখানে আমি জয়াকে পাখি দেখাচ্ছিলাম, গাছপালা দেখাচ্ছিলাম,
তো খুব আনন্দ পাচ্ছিল। তো ভাবলাম ওকে চেয়ারে বসিয়ে রাখি। তো তরকারিটা বন্ধ করতে আস্তে আস্তে ও পালিয়ে গেছে, কারণ বাইরে নমন আছে, নমন ডেকেছে, তো নমনের কাছে চলে গেল। তো ভাবলাম যে তরকারিগুলো ঢেলে রাখি, কারণ এগুলোকে আবার পরিষ্কারও করতে হবে, না ঢেলে রাখলে পরিষ্কার হবে না। তো এবার দুধটাকে ঢেলে দেবো। দুধটা গরম হতে হতে আমি চাটাকে খেয়ে নেবো, নাহলে আর আমার সময় নেই। তো একটু মুড়ি নিয়েছি, কারণ সকাল থেকে কিছু খাইনি, প্রচণ্ড খিদেও পেয়েছে। তো আমি না সকালে উঠে চা না খেলে কিছু খেতে ইচ্ছে করে না, সেই জন্য আমাকে চাটা খেতেই হয়। এটা একটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। আর তোমরা তো আমার ব্লগে দেখতেই পাও যে আমি সারাদিনে মনে হয় 100 বার চা খাই। আমার চাটা এতটা ফেভারিট একটা জিনিস, সেই জন্য আমি সারাদিন ঘুরে ফিরে চা খাই। আর সকালে যদি চা না খাই আমার তো ঘুমও ছাড়বে না, কিছু রুচিও হয় না। এরই মধ্যে একটা পার্সেল এসেছে, এই যে ফ্রিজে যে কভারগুলো সেগুলো, তো ভাবছি যে ওটা লাগিয়ে নিই। মা আস্তে আস্তে এই যে ভালোভাবে সাজিয়ে নিয়েছি। ভেতরটাকেও বেশ একটু পরিষ্কার করলাম, করে এই যে প্লাস্টিকের ওগুলো আছে ওগুলোকে বসিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগছে, আর প্রিন্টটাও অসাম এসেছে, আর কালার কন্ট্রাস্টটাও ভালো এসেছে। তো শেষে আমি এই যে হ্যান্ডেলের এই জায়গাটা লাগাতে ভুলে গেছিলাম, ওটা লাস্টে লাগিয়ে দিলাম। এই যে পিসি এসেছে, চা বানাতে বানাতে জয়া ছুট্টে রাস্তা দিয়ে চলে গেছে। তো পাশের বাড়ি ওই পিসির বাড়িতে আছে, দরজা নাড়াচ্ছিল, আমি বুঝতে পারলাম, তো ওকে গিয়ে আগে নিয়ে আসি। তো আমাদের এই রাস্তাটা না খুব রিস্কি, সবসময় গাড়ি ঘোড়া চলে, খুব ভয় লাগে, কিন্তু জয়াকে আটকাবো কীভাবে, কোন ফাঁকে চলে আসে আমি নিজেও বুঝতে পারি না। তো এখানে একটু বকছিলাম। তো এবার বাড়িতে যাই। ঠিক আছে, তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।